আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আসো, আজকে আমরা এসএসসি ফিজিক্সের স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ অধ্যায়টার সম্পূর্ণ অধ্যায়টার বেসিকটা দেখব। তো আমরা একটু ধৈর্য ধরে বিষয়গুলো একটু সুন্দরভাবে নোটস করে নিব। টোটাল অধ্যায়টা একটু খেয়াল করো, দেখো স্থির বিদ্যুৎ। তো এই অধ্যায়টায় আসলে কি কি টপিক আছে আমি যদি একটু বলে নেই, যে আসলে কোথা থেকে ম্যাথ আসে আর আমরা কি কি বেসিকগুলা ক্লিয়ার করলে আমরা ম্যাথগুলো সলভ করতে পারবো, সেটা যদি বলি, প্রথমেই দেখো অধ্যায়টার মধ্যে আছে আধান। আধান সম্পর্কে আমাদের জানতে হবে। আধান বা চার্জ কাকে বলা হয়, আধান সম্পর্কে আমাদের জানতে হবে। এরপরে হলো যে বস্তুর আহিতকরণের যে ঘটনাটা আছে, কিভাবে একটা বস্তুকে আহিত করতে পারি, চার্জ যুক্ত করতে পারি, সেই ঘটনা সম্পর্কে আমরা একটু ধারণা পাবো। তারপরে আছে কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্র, কুলম্বের সূত্রের ব্যাখ্যা, কুলম্বের সূত্র দিয়ে আমাদের যত ম্যাথ, সেই ম্যাথগুলো আমরা সলভ করতে পারবো। কুলম্বের সূত্র সম্পর্কে আমাদের ধারণা হবে। এর পরবর্তীতে আমরা পাবো হলো ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ তীব্রতা, তড়িৎ প্রাবল্য, এটা পাবো। তারপরে তোমার তড়িৎ বিভব পাবো। তড়িৎ বিভবের পরে আমরা যে টপিকটা পাবো শেষ, সেটা হলো তোমার তড়িৎ ধারক। তো এই টোটাল প্রত্যেকটা বিষয় আমরা একটা একটা ধরে 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 পয়েন্ট টু পয়েন্ট আমরা সলভ করবো। ম্যাথগুলো দেখবো, ইয়াগুলো দেখবো, ফর্মুলাগুলো দেখবো কিভাবে আসছে, দেখে দেন আমরা ম্যাথগুলোর দিকেও আস্তে আস্তে আগাবো। তো আসো আমরা অধ্যায়টা শুরু করি। প্রথমেই আসো স্থির তড়িৎ। তো স্থির তড়িৎ কাকে বলে সেটা যদি আমি কাউকে জিজ্ঞেস করি, তো মজার একটা ঘটনা বলি। স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ কাউকে আমি জিজ্ঞেস করলে, যে ক্লাসে জিজ্ঞেস করলাম যে স্থির বিদ্যুৎ কাকে বলা হয়, সবাই আমাকে এরকম থমকে, আমি তখন এরকম থমকে দাঁড়াই, সবাই আমার দিকে একটু তাকায় থাকে যে স্থির বিদ্যুৎ আসলে জিনিসটা কি। তো স্থির বিদ্যুৎ, তখন আমি মজার ছলেই বলি যে স্থির বিদ্যুৎটা হলো যে তড়িৎ, যে বিদ্যুৎ দাঁড়ায় থাকে, যে বিদ্যুৎ চলে না, দাঁড়ায় থাকে, সেটাই হলো স্থির বিদ্যুৎ। তো তারপরে আমি তাদেরকে জিজ্ঞেস করি তাহলে চল বিদ্যুৎটা কি। তো তখন তারা মজা করে হাসতে হাসতে বলে এরকম যে যে বিদ্যুৎ চলতে থাকে সেটা হলো জলবিদ্যুৎ। তো জলবিদ্যুৎ, স্থির বিদ্যুৎ, এটা আসলে এইভাবে বলে আর কি। যাই হোক, আসো আমরা স্থির বিদ্যুৎ জানার আগে প্রথমে যে শব্দটা সম্পর্কে জানবো সেটা হলো আধান। আধান। তো আধান কাকে বলে, আমরা আধান, এই আধান আরেকটা নাম হলো এর চার্জ। আধান বা চার্জ কাকে বলা হয় সেটা আমরা জানি। দেখো, আমরা জানি এই যে পরমাণু সৃষ্টিকারী, আমার যদি এরকম একটা পরমাণু থাকে, আমরা সংখ্যাগুলো একটু লিখে ফেলবো। যে পরমাণুর কেন্দ্রে থাকে হলো প্রোটন আর নিউট্রন, আর বাইরের নির্দিষ্ট কক্ষপথে কে ঘুরতে থাকে, ইলেকট্রন ঘুরতে থাকে নির্দিষ্ট কক্ষপথে। তো এই যে পরমাণু সৃষ্টিকারী মৌলিক কণিকা আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো মৌলিক কণিকা আরো আছে, পাই, মেসন, গ্র্যাভিটন, এরকম আরো অনেক মৌলিক কণিকা আছে, কিন্তু মূল কণিকা হলো তিনটা। তাহলে মূল কণিকা হলো এই তিনটা। এই যে পরমাণু সৃষ্টিকারী মৌলিক কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের মধ্যে আমরা ইলেকট্রনের চার্জ জানি হলো নেগেটিভ, প্রোটনের চার্জ জানি আমরা পজিটিভ, আর নিউট্রন হলো চার্জ নিরপেক্ষ, অর্থাৎ শূন্য চার্জ। ওকে। তো ইলেকট্রনের চার্জের ভ্যালুটাও আমরা জানি 1.6 ইন্টু 10⁻19 কুলম। আবার এটার চার্জের ভ্যালু জানি 1.6 ইন্টু 10⁻19 কুলম। আর এটা নিরপেক্ষ, একটা পজিটিভ একটা নেগেটিভ একটা আরেকটাকে নিউট্রালাইজড করে দেয়। তো এভাবে আসলে একটা আরেকটাকে নিউট্রালাইজড করে দেয়, সেটা বলাটা আসলে ভুল। একটু খেয়াল করো কিভাবে আসলে পরমাণু স্থিতিশীল হয়। তোমরা কেমিস্ট্রিতেও পড়ে আসছো, আমি একটু জাস্ট একটু বলি যে পরমাণুটা কেন স্থিতিশীল হয়। একটু খেয়াল করো, আমি ফিজিক্সের ভাষায় বলতেছি, ফিজিক্সের ভাষায় আসলে পরমাণুটা কিভাবে স্থিতিশীল হয়। দেখো, তোমাদের একটা বিষয় মাথায় আসতে পারে যে হ্যাঁ, ইলেকট্রন ঘুরতেছে নির্দিষ্ট কক্ষপথে, ও কেন ঘুরে, কেন ঘুরে? আর এই যে প্রোটন, প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তাহলে তো এরকম ঘটনা ঘটতে পারে, এর তো চার্জ নাই, জিরো। তাহলে একটা আর একটাকে কি করবে, আকর্ষণ করবে। আকর্ষণ করার কারণে ইলেকট্রনটা প্রোটনের সাথে মিক্সড হয়ে যাবে, অর্থাৎ একীভূত হয়ে যাবে। তার মানে ইলেকট্রনটা কেন্দ্রে একীভূত হয়ে গেলে তখন এই পরমাণুর অস্তিত্বই তো থাকবে না। এরকম ঘটনা তো ঘটার কথা, তো ঘটে না কেন, কি কারণে ঘটে না? আমি একটু ফিজিক্সের ভাষায় বলি। দেখো, আমরা জানি কোনো একটা বস্তু কণা যখন ঘুরতে থাকবে, কোনো একটা বস্তু কণা যখন এরকম নির্দিষ্ট কক্ষপথে কি করতে থাকবে, ঘুরতে থাকবে, সেটা যে কোনো বস্তু কণা ঘুরতে যদি থাকে, আমি বললাম একটা ভ্যালোসিটিতে ঘুরতেছে, ভি বেগে ঘুরতেছে, এই যে ঘুরতেছে, তখন ও এই কেন্দ্র বিমুখী মানে বাইরের দিকে একটা বল লাভ করে। বাইরের দিকে কি লাভ করে, বল লাভ করে। তো এই যে বাইরের দিকের এই বলটা, আর এইখানে যে ইলেকট্রন ছিল, আর এই যে এখানে যে প্রোটন ছিল, এদের মধ্যেকার একটা বল লাভ করে, সেটা হলো আকর্ষণ বল। এই আকর্ষণ বল আর এই বাইরের দিকের বল সমান হয়ে যায়। যখন দুইটা সমান হয়, তখনই ও নির্দিষ্ট কক্ষপথে সুন্দরভাবে কি করতে থাকে, ঘুরতে থাকে। এজন্যই ও কেন্দ্রে পতিত হয় না। এটা হলো মূল কারণ। কেমন? যে ও ঘুরতেছে, ঘোরার কারণে ও বাইরের দিকে একটা বল লাভ করে, কেন্দ্রবিমুখী বল। তোমরা ইন্টারমিডিয়েটে গেলে এই টপিকটা পাবা যে কেন্দ্রবিমুখী বল জিনিসটা কি। তো এই বলটা এই বলটাকে নাকচ করে দেয়, নাকচ করে দেওয়ার কারণে তখন ও আর কি হয় না, ও আর কেন্দ্রে পতিত হয় না।
এই সেম কারণেই আমরা ওই যে মহাকর্ষ সূত্র পড়ে আসছি, মহাকর্ষ সূত্র পড়ে আসার পরে দেখো আমরা একটা জিনিস বুঝে আসছি বা জানি যে আমার এই সূর্য থাকে এরকম, সূর্য, এই সূর্য আছে, সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে উপগ্রহগুলো ঘুরতেছে। তো ধরলাম পৃথিবী ঘুরতেছে, এই যে পৃথিবী, তাহলে পৃথিবী আর এই সূর্য, এই পৃথিবীরও ভর আছে সূর্যেরও ভর আছে, এরা পরস্পরকে কি করবে, আকর্ষণ বল, আমরা জানি মহাকর্ষ বল আকর্ষণধর্মী বল। তাহলে তোমার কাছে মাথায় আসতে পারে এই মহাকর্ষ বল আকর্ষণধর্মী বল, তাহলে এই চাঁদ মানে পৃথিবী আর হলো সূর্য, এদের মধ্যে এই যে আকর্ষণ বল কাজ করতেছে, এর কারণে এই পৃথিবী সূর্যের কাছে চলে আসার কথা বা সূর্যের পৃথিবীর দিকে চলে যাওয়ার কথা কিন্তু যায় না কেন? তারা নির্দিষ্ট কক্ষপথেই সুন্দরভাবে ঘুরতে থাকে কেন? কারণ পৃথিবী ঘুরতেছে, দেখো পৃথিবী নিজ অক্ষের চারদিকেও ঘুরতেছে, আবার এই কক্ষপথেও ঘুরতেছে, আবার নিজ অক্ষের চারদিকেও ঘুরতেছে। তো একটা বার্ষিক গতি, এই যে বার্ষিক গতি, ও একটা বেগে ঘুরতেছে না, এই বার্ষিক গতির কারণে ও বাইরের দিকে একটা বল লাভ করে। এই বাইরের দিকে যে বল লাভ করে, এই বলটা এই আকর্ষণ বলের সমান হয়, এই কারণে ও সুন্দরভাবে ঘুরতে থাকে। তো এই কারণেই ও ঘুরতে থাকে। তাহলে বুঝতে পারছি ঘটনাটা, আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো। একটু খেয়াল করো, আমরা এগুলা নিয়ে পরবর্তীতে বিশদ আলোচনায় যাব, আমরা বড় হবো আস্তে আস্তে, তখন আস্তে আস্তে একটু একটু করে শিখতে থাকবো। তো একটু খেয়াল করো, আমরা যে আধান বা চার্জ যে টপিকটাই ছিলাম সেটাই ফিরে আসি আবার, যে আধান আসলে কাকে বলা হয়। দেখো আমি এক কথা বলতে যে আসলে এর মধ্যে অনেক কিছু বলে ফেলছি, যে আধান বা চার্জটাকে যে পরমাণু সৃষ্টিকারী মৌলিক কণিকা সমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম। এই যে এই যে মৌলিক কণিকা আছে প্রোটন আর নিউট্রন, এই যে প্রোটন আর হলো ইলেকট্রন, এদের চার্জ, এই যে মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম, একটা পজিটিভ আধান একটা নেগেটিভ আধান, এই মৌলিক ও বৈশিষ্ট্যমূলক যে ধর্ম আছে সেটাকে বলা হয় আধান বা চার্জ। ওকে, নিউটনের কোনো চার্জ নেই, চার্জ নিরপেক্ষ, তো আমরা এটা জানি। তো আমরা সংজ্ঞাটা মাথায় রাখবো কি, পরমাণু সৃষ্টিকারী মৌলিক কণিকা সমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম। ওকে, এটাকে বলা হয় চার্জ বা আধান। চার্জ বা আধানের একক কি? একক আমরা জানি কুলম্ব, একক কুলম্ব, যাকে ক্যাপিটাল সি দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল সি দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এটা ভালোভাবে মাথায় রাখবো। ওকে, পরবর্তীতে আসো, আমরা এইটার পরেই আমাদের যেই শব্দটা লাগে সেটা আমরা আসলে আমাদের বইয়ে নাই, ওইটা আমরা সুন্দরভাবে একটু লিখবো, সেটা হলো আধানের কোয়ান্টায়ন। কি? আধানের কোয়ান্টায়ন। এই যে আধানের কোয়ান্টায়ন জিনিসটা কি? আধানের কোয়ান্টায়ন হলো যে এই যে একটা বস্তু, একটু খেয়াল করে, এখন আমরা পরমাণুর মধ্যে নেই, আমরা একটা বস্তুতে চলে গেছি, আমি এই অংশটা মুছে ফেলি। তো আমরা একটা বস্তুতে চলে গেছি, সেই বস্তুটা ধরো আমার একটা বস্তু আছে, সেই বস্তুটা এমন একটা বস্তু আছে যে এরকম একটা বস্তু আছে, এই বস্তুকে আমি আহিত করে ফেলছি, ঘর্ষণ দ্বারা আহিতকরণ বা যেভাবে আহিতকরণ করে ফেলছি, এর মধ্যে একটা চার্জ জমা হবে। তো চার্জটা কিভাবে জমা হয় আমি বলতে পারি যে ও ইলেকট্রন ত্যাগ করবে বা কি করবে, গ্রহণ করবে। তাহলে ধরো আমি পরমাণুর কথাই চিন্তা করি, যে এর মধ্যে অসংখ্য পরমাণু আছে একটা বস্তুর মধ্যে, তাহলে প্রোটন আছে নিউট্রন আছে, এখান থেকে প্রোটন নিউট্রনকে ভেঙে ফেলা যাচ্ছে না বা বের করা যাচ্ছে না, এতে ইলেকট্রনগুলোকে আমি নিয়ে আসতে পারতেছি। খেয়াল করো, আমি ধরো এখান থেকে এই বস্তু থেকে একটা ইলেকট্রন বের করে নিয়ে আসলাম, তাহলে এই বস্তুর চার্জ হবে, আমরা জানি ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ চার্জে চার্জিত হয়, তাহলে বস্তুর চার্জ হবে হলো একটা ইন্টু ইলেকট্রনের চার্জ। দুইটা বের করে নিয়ে আসলে দুইটা ইন্টু ইলেকট্রনের চার্জ, তিনটা বের করে নিয়ে আসলে তিনটা ইন্টু ইলেকট্রনের চার্জ, তাহলে এনটা বের করে নিয়ে আসলে এনটা ইন্টু ইলেকট্রনের চার্জ। আমি যদি এনটা যোগ করি, যোগ করলে সেক্ষেত্রেও হবে এই কিউবের মান এনটা ইন্টু ইলেকট্রনের চার্জ। তো ঘটনাটা যদি আমরা বুঝে থাকি বা ফিল করে থাকি, একটু খেয়াল করে দেখো যে এই পরমাণু থেকে বা এই বস্তু থেকে আমি ইলেকট্রন বের করে নিয়ে আসতেছি, আমি এই যে ওয়ানটা বের করতেছি, দুইটা বের করতেছি, এনটা বের করতেছি, কিন্তু কখনোই কি সম্ভব যে আমি 7.5টা ইলেকট্রন বের করে নিয়ে আসছি? এটা কি সম্ভব? এটা সম্ভব না। যেহেতু সম্ভব না, তার মানে আমি বলতে পারি এই এন এর মানও কখনোই ভগ্নাংশ হওয়া সম্ভব না। তাহলে এন এর মান অবশ্যই কি হবে? পূর্ণ সংখ্যা। এন এর মান কি হবে? পূর্ণ সংখ্যা। তাহলে চার্জের মানও কি হবে দেখো তো, চার্জের মানও এন এর কি ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হবে। এটাই হলো আধানের কোয়ান্টায়ন। তাহলে আধানের কোয়ান্টায়ন হলো যে কোনো বস্তুতে সামগ্রিক চার্জের মান, সামগ্রিক চার্জের মান ইলেকট্রন এর চার্জের পূর্ণ সংখ্যা হবে। তাহলে কোনো বস্তুতে সামগ্রিক চার্জের মান ইলেকট্রনের চার্জের কি হবে? পূর্ণ সংখ্যার গুণিতক হবে, পূর্ণ সংখ্যার গুণিতক হবে। তাহলে কোনো বস্তুতে সামগ্রিক চার্জের মান ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার কি হবে? গুণিতক হবে। তার মানে কিউ ইকুয়াল এন ই, আমি একটা ফর্মুলা পেয়ে গেলাম, কিউ ইকুয়াল এন ই। এনটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, কখনোই ভগ্নাংশ হবে না। আচ্ছা, এখন খেয়াল করো তো, আমরা এটা একটু মাথায় রাখবো, আমাদের আধানের কোয়ান্টায়ন থেকে এই শব্দটা আমাদের লাগে, আমরা পরবর্তী শ্রেণীতেও পাবো, আবার চলতরিতেও আমাদের কাজে লাগবে। এরপরে আসো ঘর্ষণ দ্বারা আহিতকরণ। আমরা জানি ঘর্ষণ দ্বারা আহিতকরণ, একটু খেয়াল করো, দেখো আমি এটার কনসেপ্ট একটু বলে দিই। ধরো একটা বস্তু, এটা 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 আর এটা, ধরো আমি এটা না বলে এইটার কথা বলি, এটা একটু খেয়াল করো যে এই দুইটা বস্তুর মধ্যে এ ধরলাম এর ইলেকট্রন আসক্তি বেশি, এর ইলেকট্রন আসক্তি কম, তাহলে আমি যদি দুইটাকে ঘর্ষণ করি, তাহলে
ওই ইলেকট্রন কি করবে, আসক্তি বেশি হওয়ার কারণে ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করলে তখন আমরা কি বলতে পারি, ওই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানে আহিত হবে ও ধনাত্মক আধানে আহিত হবে। তাহলে কার ইলেকট্রন আসক্তি বেশি, কার ইলেকট্রন আসক্তি কম, এটা মাথায় রাখবো আমরা। তাহলে আমরা বুঝতে পারবো যে কে ধনাত্মক আধানে আহিত হবে আর কে ঋণাত্মক আধানে আহিত হবে। আমাদের এই কনসেপ্টটাও কাজে লাগবে। আমরা একটু বুঝে এইভাবে আমরা একটা কি ঘর্ষণ দ্বারা একটা বস্তুকে ঘর্ষণ করে আমি একটা বস্তুকে কি করতে পারি, আহিত করতে পারি। তো ঘর্ষণ দ্বারা আহিতকরণ ঘটনাটা আমরা জানি। এরপরে আসো একটা বস্তুর আধানের প্রকৃতি। আমরা প্রকৃতি একটা বস্তুতে কি টাইপের আধান আছে সেটা বোঝার জন্য আমরা ইলেকট্রোস্কোপের সাহায্যে এটা পরিমাপ করা হয়। একটু খেয়াল করো কেমন টাইপের আধান আছে এর মধ্যে। এর মধ্যে আসলে পজিটিভ আধান আছে নাকি নেগেটিভ আধান আছে সেটা আমাদের জানতে হয়। তো খেয়াল করো যে আমরা ধরো এর মধ্যে আধান থাকলে সেটাকে কিভাবে আধান বের করতে পারি সেটা আমরা ইলেকট্রোস্কোপ বা তড়িৎ বীক্ষণ যন্ত্রে আমরা বের করি কিভাবে। আমরা প্রথমে স্পর্শ করাই, ওখানে স্বর্ণপাত যন্ত্র যেটাকে বলা হয় আর কি। তো এটা আহিত হয়ে যায়, আহিত হয়ে চার্জ হয়ে গেলে সেম সেম চার্জ থাকার কারণে এই পাতদ্বয়ের দূরত্ব বেড়ে যায়। তার মানে আমি তখন বুঝতে পারি এর মধ্যে আধান আছে। পরবর্তীতে আমি যদি অন্য একটা অজানা চার্জকে আমি স্পর্শ করাই, ধরো আমার এটা পজিটিভ চার্জে চার্জিত ছিল, অজানা চার্জকে স্পর্শ করাইলে যদি আমি দেখি যে ওটা পজিটিভ থাকলে এটাও যদি পজিটিভ হয় তাহলে পাতদ্বয়ের দূরত্ব আরো বেড়ে যাবে। তখন বুঝবো যে এটা সেম চার্জ, এর জন্য পাতদ্বয়ের দূরত্ব বেড়ে গেছে। আর যদি স্পর্শ করানোর কারণে পাতদ্বয়ের ফাঁক কমে যায় তখন কি হবে, বুঝবো যে এখানে নেগেটিভ চার্জ আছে। তো আমরা একটু রিডিং পড়ে নিব, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এর পরবর্তীতে আসলে মূল মূল যে আসলে এই অধ্যায়ের সবচাইতে ইম্পর্টেন্ট টপিক সেটা হলো যে কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্রটা একটু খেয়াল করো। কুলম্বের সূত্র আমরা খুব ভালোভাবে দেখব। কুলম্বের সূত্র, কুলম্বের, এখানে টপিকটা লিখি, কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্রটা আমরা জানি, আমরা সবাই মহাকর্ষ সূত্র পড়ে আসছি, মহাকর্ষ সূত্রের একদম অনুরূপ। তো কুলম্বের সূত্রটা আসলে কি, কুলম্বের সূত্র হলো যে নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যেকার। তার মানে একটু খেয়াল করো, এখানে একটা চার্জ আছে, এখানে আমার আরো একটা চার্জ আছে। এই চার্জের নাম বললাম আমি Q1, এটা হলো Q2। এই চার্জের মধ্যবর্তী একটা বল থাকবে যেটাকে বলি আমরা আকর্ষণ বল। তাহলে এই যে নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যেকার আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, আকর্ষণ হইতে পারে বিকর্ষণ হইতে পারে, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের আধানের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এ বল এদের সংযোজন সরলরেখা বরাবর ক্রিয়া করে। দেখো মহাকর্ষ সূত্রটা কি ছিল, যে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, আকর্ষণ বলের মান বস্তুকণাদের ভরের গুণফলের সমানুপাতিক ও এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে আমরা এরকম পড়ে আসছি জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এই যেটা ছিল সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, যার ভ্যালুটাও আমরা জানি 6.673 ইন্টু 10⁻11। এর এককটাও জানি নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আমরা এই ভ্যালুটা জানি। একটু খেয়াল করো, কুলম্বের সূত্র শুধুমাত্র কয়টা জিনিস অ্যাড করা হয়েছে, নির্দিষ্ট মাধ্যমের কথা বলা হয়েছে। নির্দিষ্ট মাধ্যম না বলার সাথে সাথেই তোমার সংখ্যাটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তাহলে নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যেকার আকর্ষণ, এখন চার্জ দুটো পজিটিভ হলে বিকর্ষণ করবে, মানে একই ধর্মী হলে বিকর্ষণ করবে, বিপরীত ধর্মী হলে আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ হইতে পারে বিকর্ষণ হইতে পারে। তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের আধানের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এ বল এদের সংযোজন সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখন আসো এই জায়গাটায় খুব ভালোভাবে একটু খেয়াল করে বলো যে আমরা আরেকটা জায়গায় একটু বলতে পারি, এই যে মহাকর্ষ সূত্র এবং কুলম্বের সূত্রের মধ্যে মূল পার্থক্যটা কি। মূল পার্থক্যটা হলো এটা দুইটা চার্জিত বস্তুর মধ্যে কাজ করে, এটা দুইটা ভরের বস্তুর মধ্যে কাজ করে। সবচাইতে বড় পার্থক্য, এটা মাধ্যমের উপরে ডিপেন্ডেন্ট, এটা মাধ্যমের উপরে নির্ভর করে না। যে কোনো মাধ্যমের জন্য সেম, এটা মাধ্যম চেঞ্জ হলেই বল চেঞ্জ হয়ে যাবে। পাশাপাশি এখানে আরেকটা জিনিস কাজ করে কি, সেটা হলো তোমরাই জানো যে এটা আকর্ষণ বিকর্ষণ উভয় ধর্মী হইতে পারে, আর এটা শুধুমাত্র কি ধর্মী, আকর্ষণ ধর্মী। আমরা পার্থক্যগুলো একটু মাথায় রাখবো, এমসিকিউ আসে আমাদের। তাহলে এখানে এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে একটা ধ্রুব নিয়ে আসা যায় যাকে বলা হয় কুলম্বের ধ্রুবক সি Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। ওকে, আমরা এটা খেয়াল রাখবো। এই যে কুলম্বের ধ্রুবকের ভ্যালুটা আমরা জানি কত, বা একক ইয়াটা জানি 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এখন আসো ঠিক পরের ঘটনায় আমরা চলে যাই। এই জায়গাটায় পরের ঘটনায় যাওয়ার আগে আরেকটা জিনিস আমি সবচাইতে ইম্পর্টেন্ট, যেটা আমরা সারা জীবন ভুল করে আসি, সবসময় ভুল করে আসি। দেখো খেয়াল করে, একটু চেঞ্জ করে দিলে আমরা আর বুঝি না। একটা জায়গা একটু খেয়াল করো, আমার এই চিত্রের মধ্যে খুব ভালোভাবে খেয়াল করো, ছোট ছোট জায়গাগুলো আমাদের কিওয়ার্ডগুলো একটু মাথায় রাখতে হয়। এখানে দেখো আমি এই যে ডিসটেন্স বা দূরত্বটা নিছি এইখান থেকে এই যে এইখান থেকে এই যে এইখান পর্যন্ত। তার মানে আমি বলতে পারি এইটার কেন্দ্র থেকে এইটার কেন্দ্র পর্যন্ত দূরত্ব নিছি আমরা। এটার কেন্দ্র থেকে এটার কোন পর্যন্ত দূরত্ব নিছি, কেন্দ্র পর্যন্ত। যদি কোনো কারণে এই দূরত্বটা এইভাবে দেওয়া থাকে, একটু খেয়াল করো যে আমাকে এইখান থেকে এইটা বলছে, এইখান থেকে এইটা বলছে 10 সেন্টিমিটার, আর এইটা হলো এটার ব্যাসার্ধ হলো 1 সেন্টিমিটার,
আর এটার ব্যাসার্ধ হলো আমি বললাম 1.5 সেন্টিমিটার। তুমি আমাকে বলো টোটাল ডিস্টেন্স কত হবে, তুমি বলবা 1 + 10 + 1.5। তার মানে আমরা সবসময়ের জন্য সেন্টার থেকে সেন্টার পর্যন্ত নিব দূরত্ব, আমরা এই জায়গাটায় ভুল করবো না, যে দূরত্বটা কোথায় হবে, এইটার সেন্টার থেকে এটার সেন্টার পর্যন্ত। ওকে, খেয়াল রাখবো আমরা। তাহলে কুলম্বের সূত্র আমরা এটা জানি, কুলম্বের সূত্রের ব্যাখ্যাটা আসে আমাদের। তো ব্যাখ্যাটা আমরা কি লিখবো, প্রথমে কুলম্বের সূত্রটা লিখবো, চিত্রটা আঁকবো, ফর্মুলাটা লিখবো, এরপরে কাকে কি বলা হয় সেটাকে সুন্দরভাবে বলে দেবো। এটা কুলম্বের ধ্রুবকের ভ্যালু এত, যেটা চার্জ, এটা হলো দূরত্ব, আর এটা হলো আকর্ষণ বা বিকর্ষণ বল। এরপরে আসো এই কুলম্বের সূত্র দিয়ে যত ম্যাথ আছে সেগুলো আমরা করবো। তার আগে আসো ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ প্রাবল্য যেটাকে বলা হয়, তড়িৎ প্রাবল্য আমরা দেখি। তার আগে আসো তড়িৎ ক্ষেত্রটা আমরা দেখে আসি, তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড। ওকে, তো আমরা তড়িৎ ক্ষেত্র কাকে বলা হয় একটু খেয়াল করো। দেখো আমি বললাম এখানে একটা চার্জ আছে। ও তড়িৎ ক্ষেত্র বলার আগে আমি একটা ঘটনা বলি তোমাকে, যে আমি যদি বলি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, এখন তোমরা জানো যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তো তার যদি পাওয়ারের কথা বলি, তার ক্ষমতাটা আসলে কোথায় সীমাবদ্ধ, তুমি আমাকে কি বলবা যে তার ক্ষমতা কতটুকুর মধ্যে সীমাবদ্ধ? আমাদের বাংলাদেশের যে মানচিত্র আছে, ধরলাম বাংলাদেশের মানচিত্র, এই যে আমার এইগুলো একটা মানচিত্র ধরে নাও, এই মানচিত্র, এই বাংলাদেশের যে মানচিত্র অর্থাৎ বাংলাদেশের যে বর্ডারটা আছে, এই বর্ডারের মধ্যেই তার ক্ষমতা সীমাবদ্ধ, বর্ডারের বাইরে তার ক্ষমতা নাই। আচ্ছা, তার মানে ও এই আমাদের এই প্রধানমন্ত্রীর একটা নির্দিষ্ট কি আছে, অঞ্চল আছে বা এরিয়া আছে, এই অঞ্চলের মধ্যে ওর প্রভাব আছে, এই অঞ্চলের বাইরে এইখানে গেলেই ওর কাছে কি কোনো প্রভাব নাই। তাহলে এইখানে গেলেও যদি প্রভাব না থাকে, এখানে ওর পাওয়ার জিরো। আবার যদি ওই আমেরিকায় যায় তাহলে সেখানেও পাওয়ার কত, জিরো। এখানেও পাওয়ার জিরো। তুমি যেখানেই যাও না কেন, এলাকার বাইরে যেখানেই যাও না কেন, সেখানে পাওয়ার জিরো। তার মানে আমরা বলতে পারি এই যে একটা আহিত বস্তুর চারদিকে একটা অঞ্চল জুড়ে ওর প্রভাব বজায় থাকবে। প্রভাবটা, এটার কি প্রভাব থাকবে, এটার প্রভাবটা হলো এমন টাইপের প্রভাব, ও কি করবে, হয় আকর্ষণ করবে না হলে বিকর্ষণ করবে। ধরো এটা পজিটিভ চার্জ, তাহলে এখানে একটা পজিটিভ চার্জ নিয়ে আসি, 1 কুলম্ব চার্জকে যদি আমি নিয়ে আসি, ওকে কি করবে, বিকর্ষণ করবে। কিন্তু এখানে যদি থাকে, ওকে কি আকর্ষণ বা বিকর্ষণ করবে, করবে না। যেহেতু এইখানে নিয়ে আসলেও আকর্ষণ করতে বিকর্ষণ করতেছে, কিন্তু এর মধ্যে এখানে নাই, আর এখানে রাখলেও তো করবে না, এখানে রাখলেও করবে না। তার মানে এই যে অঞ্চলের মধ্যে কোনো একটা আহিত বস্তুকে আনলে সেটা আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করে, ওই অঞ্চলকে বলা হয় ওই আহিত বস্তুর কি, তড়িৎ ক্ষেত্র। ওকে, আমরা মাথায় রাখবো। তাহলে তড়িৎ ক্ষেত্র বা এরিয়াটা কি, ইয়াটা কি, যে কোনো আহিত বস্তুর চারদিকে যে অঞ্চল জুড়ে তার প্রভাব বজায় থাকে, অর্থাৎ অন্য কোনো আহিত বস্তুকে আনলে সেটা আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করে, ওই অঞ্চলকে বলা হয় ওই আহিত বস্তুর কি, তড়িৎ ক্ষেত্র। তার মানে তড়িৎ ক্ষেত্রের বাইরের সকল বিন্দুই কি, অসীম। খুব ভালোভাবে খেয়াল রাখবো যে তড়িৎ ক্ষেত্রের বাইরের সকল বিন্দুকে কি বলা হয়, অসীম ধরা হয়। তড়িৎ ক্ষেত্রের বাইরের সকল বিন্দু কি, অসীম। ওকে, তড়িৎ ক্ষেত্রের বাইরের সকল বিন্দু কি, অসীম, আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এখন আসো তড়িৎ প্রাবল্য বা তীব্রতাটা কি। আমরা তড়িৎ ক্ষেত্র জানলাম একটা অঞ্চল বা এরিয়া, যার মধ্যে ওর কি থাকবে, প্রভাব থাকবে, ওর বাইরে ওর কোনো প্রভাব থাকবে না। তো তড়িৎ প্রাবল্য বা তীব্রতা এটা আসলে কি, তড়িৎ প্রাবল্য বা তীব্রতা যদি আমি বুঝতে চাই, আমাকে খুব ভালোভাবে একটু খেয়াল রাখো। দেখো এই যে আমরা এরকম বলি যে তড়িৎ প্রাবল্য বা তীব্রতা হলো, তড়িৎ প্রাবল্য বা তীব্রতাটা আসলে কি, খুব ভালোভাবে খেয়াল করো। দেখো তড়িৎ প্রাবল্য বা তীব্রতা কোনো আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে, কোনো আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধান স্থাপন করলে, কেমন আধান, একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল লাভ করে। তার মানে কোন আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল লাভ করে। তাহলে আমি বললাম এই যে একটা আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্র, এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি কিউ নট আধান স্থাপন করছি। কতটুকু আধান স্থাপন করছি, কতটুকু আধান স্থাপন করছি, কিউ নট আধান স্থাপন করছি। ধরলাম এর ফলে সেটা এফ বল লাভ করছে। কত বল লাভ করছে, এফ বল। তাহলে আমি বলতেই পারি যে এই আহিত বস্তু কিউ ওয়ান চার্জে চার্জিত বস্তুর, কিউ ওয়ান চার্জে চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি কিউ নট আধান স্থাপন করছি। তাহলে কিউ নট, এই কিউ নট আধান স্থাপন করার কারণে ও কত বল লাভ করছে, এফ বল লাভ করছে। তাহলে কিউ নট চার্জ স্থাপন করলে কত বল লাভ করে, এফ বল লাভ করে। একক চার্জ বা আধান স্থাপন করলে কত বল লাভ করবে, এফ ডিভাইডেড বাই কিউ নট। আর একক চার্জ স্থাপন করলে সেটি যে বল লাভ করবে তাকে বলা হবে কি, প্রাবল্য বা তীব্রতা। তাহলে প্রাবল্য বা তীব্রতা ই ইকুয়াল কি জানি, এফ ডিভাইডেড বাই কিউ নট। তোমাদের যদি আমি একক জিজ্ঞেস করি তোমরা সহজেই বলতে পারবা নিউটন পার কুলম, কারণ বলের একক ছিল নিউটন, ওটা আমরা বলি নাই। তো খেয়াল করো, তাহলে ই ইকুয়াল এফ ডিভাইডেড বাই কত, কিউ নট। এখন সবচাইতে মজার ঘটনাটা একটু খেয়াল করে দেখো, আমি বললাম এই চার্জ আর এই চার্জের মধ্যে একটা কুলম্বের বল কাজ করবে, করবে না, করবে, করবে, অবশ্যই করবে। আর এদের মধ্যবর্তী ডিস্টেন্স আমি বললাম আর, তাহলে কুলম্বের সূত্র থেকে তুমি এফ ইকুয়াল কি লিখতে পারো বলো, এফ ইকুয়াল তুমি চোখ বন্ধ করে লিখতে পারো কে কিউ ওয়ান কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখন ফাইনালি ওই ই ইকুয়াল তুমি যদি ফর্মুলাটা লিখো, ই ইকুয়াল তুমি কি লিখছিলা,
এফ ডিভাইডেড বাই কিউ নট। এফ এর এইখানে ভ্যালুটা যদি বসায় দাও তাহলে কি লেখা যায়, কে কিউ ওয়ান কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার, কিউ নট ইকুয়াল কে কিউ ওয়ান ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে প্রাবল্যের সূত্র আমরা এটা পাইলাম। তাহলে আমি এক কথায় সুন্দরভাবে লিখতে পারি প্রাবল্যের সূত্র ইকুয়াল এফ ডিভাইডেড বাই কিউ নট ইকুয়াল কে কিউ ওয়ান ডিভাইডেড বাই আর স্কোয়ার। দুইভাবে আমি প্রাবল্য বের করতে পারি। এখন এই দুইটা সূত্রই আমরা জানি, কিন্তু জানার পরেও প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা কোথায় হয়, এই কিউ নটটাকে আর কিউ ওয়ানটাকে এদের পরিচয়টা আমরা ভুলে যাই। এদের পরিচয়টা সবচাইতে ইম্পর্টেন্ট। খেয়াল করো, কিউ নটটাকে তুমি এখন এই চিত্রের দিকে তাকাও একটু, এই জায়গাটা যদি কনফিউশন না থাকে, এই জায়গাটা যদি তুমি ক্লিয়ার করতে পারো, তাহলে তুমি এই অধ্যায়ের ম্যাক্সিমাম ম্যাথ তুমি সলভ করতে পারবা। বোর্ডে আসা যত ম্যাথ আছে বা তোমাদের পরীক্ষায় যত ম্যাথ আসে সব সলভ করতে পারবা। আগে কনফিউশনটা একটু দূর করো। খেয়াল করো কার পরিচয়টা কি, খেয়াল করো। দেখো এখানে আমি বলতে পারি ই ইকুয়াল কত, এফ ডিভাইডেড বাই কিউ নট। আচ্ছা, এই এফটা হলো বল, চার্জ দ্বয়ের মধ্যবর্তী বল, আর কিউ নটটা হলো, খেয়াল করে দেখো, আমি যেই বিন্দুর প্রাবল্য বের করতে চাচ্ছি ওই বিন্দুর চার্জ। তার মানে আমি এখানে লিখে রাখবো যে বিন্দুর প্রাবল্য সে বিন্দুর চার্জ, সে বিন্দুর চার্জ, যে বিন্দুর প্রাবল্য সে বিন্দুর চার্জ। আর কিউ ওয়ানটাকে খুব ভালোভাবে খেয়াল করে দেখো, এই যে আমি বলছিলাম না যে কিউ ওয়ান চার্জে চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা আদান চার্জ স্থাপন করতেছি, তাহলে কিউ ওয়ান চার্জে চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করতেছি, তার মানে যার ক্ষেত্র তার চার্জ। তাহলে যার তড়িৎ ক্ষেত্র তার চার্জ, তার মানে এটা বলতে পারি যার ক্ষেত্র তার চার্জ, যার ক্ষেত্র তার চার্জ। আমরা এই দুইটা কিওয়ার্ডের মতো করে, একদম ওই যে কিওয়ার্ডের মতো করে মনে রাখবো যে যার ক্ষেত্র তার চার্জ, আর এটা হলো যে বিন্দুর প্রাবল্য সে বিন্দুর চার্জ। ওকে, আমরা এইটুকু পারলে তড়িৎ ক্ষেত্র বা প্রাবল্যের ঘটনাটা পারবো। তো এখন আসো, এরপরে আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হলো তড়িৎ প্রাবল্য বা তীব্রতার এই অংশটা হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের লাগে হলো তড়িৎ বিভব। তড়িৎ বিভবটা সেটা কি, খেয়াল করো, এই যে একটা আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্র আছে, এই যে আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্র, এই আহিত বস্তু আমি বললাম কিউ ওয়ান চার্জিত একটা বস্তু। ওকে, এই আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি বললাম যে অসীম হতে একটা আদানকে আমি নিয়ে আসতেছি। তো তড়িৎ বিভবের সংজ্ঞাটাকে আমরা পড়ে নিব। তড়িৎ বিভবের সংজ্ঞাটা হলো এরকম বলা হয়, অসীম হতে একক ধনাত্মক আদানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই ক্ষেত্রের ওই বিন্দুর তড়িৎ কি বলা হয়, বিভব বলা হয়। তাহলে অসীম থেকে, অসীম বলতে আমরা কোন বিন্দু বুঝি, বাইরের সকল বিন্দুই। তাহলে অসীম হতে আমি বললাম কিউ নট আদানকে এই বিন্দুতে স্থাপন করলাম, এর জন্য আমার ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়েছে। তাহলে এই কিউ নট আধানকে এই বিন্দুতে আনতে যদি ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, একক আধানকে আনতে কি পরিমাণ কাজ করতে হবে, ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ নট। আর অসীম হতে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যেই পরিমাণ কাজ করতে হয় তাকে ওই ক্ষেত্রের ওই বিন্দুর কি বলা হয়, তড়িৎ বিভব। তাহলে ভি ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ নট, ভি ইকুয়াল কত, ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ নট। তো আমরা এই অংশটা জানি, ভি ইকুয়াল কত, ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ নট। এখন আরেকটা জিনিস আছে, এই যে ডাব্লিউ কাজের রাশিমালাটা আমরা জানি যে ডাব্লিউ ইকুয়াল কে কিউ ওয়ান কিউ নট ডিভাইডেড বাই আর, ডাব্লিউ ইকুয়াল, এটা আমরা ক্যালকুলাস করে পাই, আরও বিভিন্ন ওয়েতে পাই। এই ফর্মুলাটা তোমাদের ওইভাবে দেওয়া নাই, ওইখান থেকে বরং ফিরে আসা হয়েছে। তো ডাব্লিউ ইকুয়াল আমরা রাশি জানি এরকম যে কে কিউ ওয়ান কিউ নট ডিভাইডেড বাই আর, এটা হলো কৃত কাজের রাশিমালা, এটাকে ক্যালকুলাস করে আমরা এটা পাই। তো তোমাদের এইটা একটু খুব ভালোভাবে খেয়াল করো যে আমরা এই ফর্মুলাটা একটু মাথায় রাখবো, ডাব্লিউ ইকুয়াল কে কিউ ওয়ান কিউ নট ডিভাইডেড বাই আর। তো এই ভ্যালুটা যদি আমি এখানে বসায় দেই তাহলে ফাইনালি ভি ইকুয়াল কি পাচ্ছি, ভি ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ নট ইকুয়াল কে কিউ ওয়ান ডিভাইডেড বাই আর। তো তোমাদের যদি আমি এখন জিজ্ঞেস করি কার পরিচয়টা কি, তাহলে তোমরা আমাকে বলবা কিউ নট হলো যে বিন্দুর বিভব সেই বিন্দুর চার্জ, আর কিউ ওয়ানটা হলো যার ক্ষেত্র তার চার্জ। ওকে, আমরা বিভবের এই রাশিটা মাথায় রাখবো। এখন আসো, বিভবের এই রাশির সাথে সাথে আমাদের আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখো, যে আমরা একটু আগে দুইটা শব্দ পেয়ে আসছিলাম, একটা হলো বল, একটা হলো প্রাবল্য, আর মাত্র আমরা পাইলাম হলো বিভব। তিনটা রাশিকে একসাথে করে আমি একটু একটা জায়গায় একটু লিখে দিব, একটু খেয়াল করো, এই তিনটা রাশিকে একসাথে করে আমি একটু ফর্মুলাগুলো একটু লিখে দিব, কার পরিচয় কি সেটা সহ। খেয়াল করো, দেখো এফ ইকুয়াল আমরা কি পাইছি, কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার, ই ইকুয়াল এফ ডিভাইডেড বাই কিউ নট ইকুয়াল কে কিউ ওয়ান ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর ভি ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ নট ইকুয়াল কত, কে কিউ ওয়ান ডিভাইডেড বাই আর। তো এর পরিচয়গুলোর মধ্যে একটু খেয়াল করে তোমরা আমাকে আগে প্রথমেই বলবা যে এই যে বল, বল কি রাশি, ভেক্টর।
তাহলে প্রাবল্য এক প্রকারের বল, একক চার্জের জন্য বল, তাহলে প্রাবল্য কি রাশি? ভেক্টর রাশি। তার মানে এদের অবশ্যই দিক আছে, এদের অবশ্যই কি আছে? দিক আছে। আমরা মাথায় রাখবো, ম্যাথ করতে গেলে আমাদের খুবই কাজে লাগবে। আর এইটা দেখো কাজ, কাজ কি রাশি আমরা পড়ে আসছি, কাজ স্কেলার রাশি। কাজ যদি স্কেলার রাশি হয় তাহলে বিভব কি রাশি হবে? স্কেলার রাশি। তার মানে স্কেলার রাশি, এটার কোনো দিকের কোনো ঝামেলা নেই। আমরা খুব ভালোভাবে এটা মাথায় রাখবো যে হ্যাঁ এফ ইকুয়াল এটা, ই ইকুয়াল এটা, ভি ইকুয়াল এটা। আমি ফর্মুলাগুলো কিভাবে আসছে সেটা দেখাই দিছি। এটা ভেক্টর রাশি, এটা কি রাশি? স্কেলার রাশি। তাহলে বিভব এবং প্রাবল্য বল এইটুকু দিয়ে আমাদের ম্যাক্সিমাম না সব ম্যাথ হয়, সব ম্যাথ। একটা টপিক শুধুমাত্র বাদ আছে ছোট্ট, সেটা হলো ধারক। ধারকে আমরা যাব। এইটা আমাদের ম্যাথ করার জন্য কি কিওয়ার্ড যেটাকে বলা হয়, আমাদের এইটুকু পারা মানে আমরা ম্যাথ পারবো। তবে হ্যাঁ আমাদের একটু কনসেপ্ট আর একটু ম্যাথ করে ম্যাথ সলভ করলে একটা বা দুইটা আমি ম্যাথ করাই দিব। এই যে একটা বা দুইটা ম্যাথ করলেই দেখবা ওই ঘটনাটা একদম সলভ হয়ে গেছে, একদম মানে 100% তুমি বুঝতে পারতেছো। এই অধ্যায় নিয়ে আসলে আমরা অনেক সময় অনেক বেশি ভয় পাই যে অধ্যায়টা আসলে খুব বেশি কঠিন মনে হচ্ছে আমাদের কাছে, আমরা মনে হয় ভালোভাবে পারতেছি না বা এরকম কিছু একটা। কিন্তু তুমি দুইটা ম্যাথ করে দেখো, আমি তোমাকে দুইটা ম্যাথ করাই দিচ্ছি, আমার দুইটা ম্যাথ চ্যালেঞ্জ। আমি তোমাকে দুইটা ম্যাথ করাই দিব, ওই দুইটা ম্যাথ সলভ করার পরে এই অধ্যায় তোমার কাছে সবচাইতে ইজি হয়ে যাবে। তুমি সবার আগে এই অধ্যায়টা অ্যান্সার করবা। আমি অনেককে দেখি এই অধ্যায়টা স্কিপ করে, আমি ম্যাথ করাই দিলে সেটা তোমার কাছে সবচাইতে ইজি হয়ে যাবে। তো ম্যাথ আসতেছে ইনশাল্লাহ। ওকে, খেয়াল করো। এরপরে আসো, তড়িৎ ধারক কাকে বলা হয়? আমরা জানি ধারক হলো যে ধারণ করে রাখে। এখন আমি যদি জিজ্ঞেস করি ধারণ করে রাখে, কি ধারণ করে রাখে? আমরা যে অধ্যায়টা পড়তেছি স্থির তড়িৎ, চার্জ বা আধানকে ধারণ করে রাখে। তো চার্জ বা আধানকে যেহেতু ধারণ করে রাখে, তাহলে তড়িৎ ধারক যে ধারণ করে রাখে, কাকে ধারণ করে রাখে? চার্জ বা আধানকে ধারণ করে রাখে। চার্জ বা আধানকে ধারণ করে রাখে। তাহলে একটু খেয়াল করে বলো যে আমি এইভাবে বলতে পারি সংজ্ঞাটা, যে তড়িৎ যন্ত্র তড়িৎ আধানকে শক্তি হিসাবে সঞ্চয় করে রাখে বা ধারণ করে রাখে তাকে তড়িৎ ধারক বলা হয়। তাহলে এই যে ধারকের প্রতীকটা হলো এরকম, যে যে তড়িৎ যন্ত্র তড়িৎ আধানকে শক্তি হিসাবে সঞ্চয় করে রাখে তাকে কি বলা হয়? তড়িৎ ধারক। এই পাশে প্লাস চার্জ থাকে, এখানে মাইনাস চার্জ থাকে, এটা হলো তড়িৎ ধারক। ধারকের পা দুইটা সমান সমান থাকে। তাহলে এই ধারক। এখন ধারকের ধারকত্ব বলে একটা শব্দ আছে। ধারকের ধারকত্ব মানে কতটুকু ধারণ করতে পারবে, ধারণ করার ক্ষমতাকে বলা হয় ধারকত্ব। ধারকের চার্জ ধারণ করার ক্ষমতাকে বলা হয় চার্জ, ধারকের ধারকত্ব। কিন্তু সংজ্ঞাটা একটু অন্যরকম। সংজ্ঞাটা আমরা একটু খেয়াল করব। এই ধারকের দুই প্রান্তে আমি যখন চার্জ জমা করতেছি, তখন চার্জের যখন পার্থক্য থাকবে তখন বিভব পার্থক্যের সৃষ্টি হবে। আমি বললাম ধারকের দুই প্রান্তে একক বিভব পার্থক্য সৃষ্টি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয়, কোন ধারকের দুই প্রান্তে একক বিভব পার্থক্য সৃষ্টি করতে যে পরিমাণ আধান বা চার্জের প্রয়োজন হয় তাকে ওই ধারকের কি বলা হয়? ধারকত্ব। আমি বললাম যে ভি বিভব পার্থক্য সৃষ্টি করতে যদি কিউ পরিমাণ চার্জের প্রয়োজন হয়, একক বিভব পার্থক্য সৃষ্টি করতে কতটুকু কতটুকু বিভব পার্থক্যের সৃষ্টি হবে বলো? ভি বিভব পার্থক্য সৃষ্টি করতে যদি কিউ চার্জের প্রয়োজন হয়, একক বিভব পার্থক্য সৃষ্টি করতে কতটুকু চার্জের প্রয়োজন হবে? কিউ ডিভাইডেড বাই ভি। এটাকে বলা হয় ধারকত্ব। সি ইকুয়াল কিউ ডিভাইডেড বাই ভি। এর একক কি বলো? কুলম্ব পার ভোল্ট বা ফ্যারাড। কুলম্ব পার ভোল্ট বা ফ্যারাড ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করা হয়। একে মাইক্রো ফ্যারাড এককেও প্রকাশ করা হয়। ওকে, তাহলে সি ইকুয়াল কিউ ডিভাইডেড বাই ভি। এরপরে আসো ধারকের সঞ্চিত শক্তি। তাহলে ধারকের সঞ্চিত শক্তির আমরা রাশি জানি। ধারকের সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2c ইকুয়াল এভাবেও লেখা যায় হাফ অফ সি ভি স্কোয়ার। তোমাদের বইয়ে লেখা আছে ইউ ইকুয়াল হাফ অফ সি ভি স্কোয়ার। এই ফর্মুলাটা আসে, ক্যালকুলাস করে আসে এটা। তো এই ফর্মুলা থেকে এইখানে তুমি মাথায় রাখবা এই ধারকত্ব কাকে বলা হয়। ধারকত্বের সংজ্ঞাটা ধারক আর ধারকের সঞ্চিত শক্তি। ইউটা কি? সঞ্চিত শক্তি। ইউটা কি? সঞ্চিত শক্তি। এখন তোমাকে যদি আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করি যে এই যে ভি ভি গোলকের বিভবটা তুমি পেয়ে আসছো, ভি ইকুয়াল তুমি কত পেয়ে আসছো বলো তো? কে কিউ ডিভাইডেড বাই আর। যেহেতু এটা জানো তাহলে সি ইকুয়াল কি হবে? সি ইকুয়াল তুমি লিখতে পারো আর ডিভাইডেড বাই, আর ডিভাইডেড বাই কত? আমি যদি আচ্ছা ভাঙাই করে দেই, কিউ ডিভাইডেড বাই কে, কিউ ডিভাইডেড বাই আর ইকুয়াল আর ডিভাইডেড বাই কে। তাহলে সি ইকুয়াল আর ডিভাইডেড বাই কে তুমি পাচ্ছ। তাহলে সি ইকুয়াল তুমি আরেকটা রাশি জানো, সি ইকুয়াল কিউ ডিভাইডেড বাই ভি ইকুয়াল আর ডিভাইডেড বাই কে। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, ধারকত্ব। তা ধারকত্বের ঘটনাটা গেল। এখন আসো তুমি ধারকত্ব, আমি বললাম না যে দুইটা তিনটা ম্যাথ করাই দিব, দুইটা ম্যাথ করাই দিব, শুধু ওই দুইটা ম্যাথ করার সাথে সাথে তুমি ওদের সব ম্যাথ সলভ করতে পারবা। এখন এরপরে ধারকত্বের পরপরই আমাদের আসে এই যে স্থির তড়িতের ব্যবহার, কয়েকটা ব্যবহার আছে, কি কি কাজে ব্যবহার করা হয়, আবার স্থির তড়িতের আসলে কাজটা কি। তার আগে আসো এখন শেষ ওই অধ্যায়টার মানে শুরুর যেই কথাটা, আমি সেই অংশটা দিয়ে আমি তোমাদের আজকের এই বেসিক অংশটা আমি শেষ করতে চাচ্ছি। যে আমি ক্লাসের শুরুতেই বলছিলাম যে আসলে স্থির তড়িৎ কাকে বলা হয়। আমি এইভাবে মজা করে বলছিলাম যে স্থির তড়িৎ মানে হলো বাচ্চাদেরকে আমি বলি দাঁড়ায় থাকে যে তড়িৎ, অ্যাকচুয়াল না।
স্থির তড়িতের মূল ঘটনাটা হলো এরকম, আমরা স্থির তড়িৎ আর চলতড়িতের কনসেপ্ট ভুলে যাই যে আসলে কি এটা, কোনটা স্থির তড়িৎ কোনটা চলতড়িৎ। খেয়াল করো, আমি এই যে এইটাকে এই যে ঘর্ষণ করলাম, ঘর্ষণ করলে আহিত হইল না? আহিত হইল। এই যে আহিত হইল, এরপরে আমি এটাকে কাউকে স্পর্শ না করাই, এই ওই যে আমি দেখবো কাগজের টুকরাকে আকর্ষণ করানোর পরীক্ষাগুলো আমরা করতাম, স্যারেরা আমাদেরকে করাইতেন, তাহলে আধানটা তো প্রবাহিত হচ্ছে না। তার মানে কোনো আধান যেখানে উৎপন্ন হচ্ছে, যে ঘর্ষণ করলাম এইখানে আধান বা চার্জটা উৎপন্ন হচ্ছে, এখানে থেকেই যদি ক্রিয়া করে, তার মানে স্থিতিশীল আধানের প্রভাব বা ক্রিয়া, এটাই হলো স্থির তড়িৎ। স্থির তড়িতের তাহলে অ্যাকচুয়াল সংজ্ঞাটা কি? স্থিতিশীল আধানের প্রভাব বা ক্রিয়াকে বলা হয় স্থির তড়িৎ। আর এই দুইটার মধ্যে ভিন্ন ভিন্ন আধান জমা হইলো, তাহলে বিভব পার্থক্যের সৃষ্টি হইলো। যখন বিভব পার্থক্য থাকবে, তখন এদেরকে যদি পরিবাহিতা দ্বারা যুক্ত করে দেই, তখন আধানটা কি হবে? গতিশীল হবে। এই গতিশীল আধানের প্রভাব বা ক্রিয়াটা হলো চলতড়িৎ, যেটা আমরা পরবর্তী অধ্যায়ে পাবো। তাহলে আমরা মাথায় রাখবো স্থির তড়িৎটা কি, স্থিতিশীল আধানের প্রভাব বা ক্রিয়াটা হলো কি স্থির তড়িৎ, আর গতিশীল আধানের প্রভাব বা ক্রিয়াটা হলো কি চলতড়িৎ। তো এটা আসো, এখন আসো আমি তোমাদের যেটা বলতেছি সেটা হলো এই অধ্যায়ের বেসিক অংশটুকু আমি যেটুকু বলছি সেটুকু সুন্দরভাবে আগে কি করবা, খাতার মধ্যে নোটস করে ফেলবা, নোটস করে সংজ্ঞাগুলো লিখে ফেলবা, সংজ্ঞাগুলো লিখে ফর্মুলাগুলো লিখে ফেলবা, সাথে সাথে সেটার সাথে সাথে সংজ্ঞা ফর্মুলা যখন হয়ে যাবে আমি দুইটা ম্যাথ করে দিব। সংজ্ঞা ফর্মুলা পাশাপাশি আমি যে কিওয়ার্ড লিখে দিয়েছি কাকে কি বলে, ওই যে বিশেষ করে যে কার প্রাবল্যের জন্য কোনটা কিউ নট কোনটা কিউ ওয়ান, হ্যাঁ কোনটা কিউ নট কোনটা কিউ ওয়ান, এইটা যখন তুমি বুঝতে পারবা, কখন আকর্ষণ কখন বিকর্ষণ, এটা যখন বুঝতে পারবা ম্যাথের সাথে, তখন আমি ওইটা আবার বলে তখন আমি ম্যাথটা সলভ করে দিব। তুমি 100% শিওর সব ম্যাথ সলভ করতে পারবে এই অধ্যায়ের। আমরা সামনের দিন অর্থাৎ সামনের দিন আমি এই যে খুব শীঘ্রই সামনের ভিডিওতেই তুমি এটা পাচ্ছ ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ।